আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবায়েত শরীফ, প্রভাষক, বাংলা বিভাগ, ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম সমাসের মৌলিক কিছু বিষয় নিয়ে। তো আজকে সমাসের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা জানতে পারবো সমাসের প্রকারভেদগুলি এবং কিভাবে করে খুব সহজেই এই সমাসের যে প্রকারভেদগুলি, এগুলো আমরা সংজ্ঞাটা তোমরা যেন বইতে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় করে দেওয়া আছে, তো খুব সহজেই যাতে আমরা এই সংজ্ঞাগুলি মনে রাখতে পারি সেটা নিয়ে আমি চেষ্টা করব। আর গত ক্লাসটি তোমরা যারা দেখো নাই, তোমরা অবশ্যই গত ক্লাসটি দেখবে, তাহলে কিন্তু তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তো গত ক্লাসে আমি কিন্তু সমাসের সংজ্ঞা, সমাসের মধ্যে যে যে পূর্বপদ, উত্তরপদ, হ্যাঁ, পরপদ, সমস্ত পদ, সমস্যমান পদ, হ্যাঁ, বিগ্রহ বাক্য, এগুলো সবগুলি নিয়েই কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো এগুলো তোমরা একটু দেখে নিলে তোমাদের পরবর্তী ক্লাসগুলি আসলে একটু সুবিধা হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে হচ্ছে সমাসের প্রকারভেদটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা জানো সমাস হচ্ছে কি 6 প্রকার, তাই না? এটা সব বইতে দেখবে এরকম করে সমাস 6 প্রকার। তবে এখানে মনে রাখবা, এখানে আরেকটা কথা তোমাদের একটু মনে রাখতে হবে যে যদি কখনো তোমাদের এরকম পরীক্ষার প্রশ্ন আসে যে অর্থের ভিত্তিতে সমাস কত প্রকার, তখন কিন্তু তোমাদের 6 প্রকার বললে হবে না, তখন কিন্তু তোমাদের বলতে হবে কি 4 প্রকার। হ্যাঁ, তো আমাদের মনে রাখতে হবে যদি শুধু এরকম করে প্রশ্ন আসে যে সমাস কত প্রকার, তাহলে আমরা কি বলবো, সরাসরি বলে দিব সমাস 6 প্রকার। কিন্তু যদি বলে অর্থের ভিত্তিতে কত প্রকার, তখন কিন্তু আমাদের বলতে হবে অর্থের ভিত্তিতে সমাস 4 প্রকার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সমাস যে 6 প্রকার, সেই 6 প্রকারটা আমরা নিয়ে আলোচনা করবো এবং 4 প্রকার যে অর্থের ভিত্তিতে কিভাবে করে হয় সেই বিষয়টাও আজকে আমি তোমাদের দেখাই দিব। তো এখন দেখো, আমরা এখানে এই যে সমাসের প্রকারভেদটা লিখে ফেলছি এবং এখানে দেখো যে 6টা সমাসের নাম যে আমরা লিখছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সমাসের নামগুলি কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। তোমরা অনেকেই কিন্তু দেখি পরীক্ষার খাতায়, যখন আমরা পরীক্ষার খাতা দেখি তখন দেখতে পাই যে এই সমাসের নামের বানানগুলিও কিন্তু ভুল হয়। এই জন্য এই বানানগুলি ঠিক রাখতে হবে। যেমন এই যে দ্বন্দ্ব বানানটা কিন্তু অনেকেই ভুল করে ফেলি আমরা। দ্বন্দ্বের মধ্যে দেখো যে দর নিচে ব এবং নয় দয় ব, তাই না? এরকম করে 2টা ব আছে, এই বটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এটা আবার আরেকটা হচ্ছে দ্বিগুর মধ্যেও দেখো দয় বয় রস্যিকার, এখানে কিন্তু একটা ব আছে, এটা মনে রাখতে হবে। আবার অনেকে আমরা এই যে বহুব্রীহি বানানটা, এই যে রস্যিকার দীর্ঘিকার, এখানে এলোমেলো করে ফেলি। তো এই বানানগুলি অবশ্যই আমাদের শতভাগ ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু এখানে কোনো নাম্বারই তোমরা পাবা না। সমাস ব্যাস বাক্যটা ঠিক হইলেও তারপরে কিন্তু তোমরা কোনো নাম্বার পাবো না এই সমাস নামের বানান যদি ভুল হয় তোমাদের। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি আমাদের ঠিক থাকে আমরা পরে চলে যাচ্ছি। তাহলে দেখো, প্রথমে হচ্ছে কি সমাস যে 6 প্রকার, 6 প্রকার প্রথমে হচ্ছে কি দ্বন্দ্ব সমাস, তারপর হচ্ছে দ্বিগু সমাস, তারপরে তৎপুরুষ, তারপরে কর্মধারয়, তারপর হচ্ছে অব্যয়ীভাব, তারপর হচ্ছে কি বহুব্রীহি সমাস, তাই না? এই হচ্ছে 6 প্রকার। তো এখন দেখো, দ্বন্দ্ব সমাসটা আমরা গত ক্লাসে যে বলছিলাম পূর্বপদ পরপদের একটা কথা বলছিলাম তোমাদের, তাই না? এই পূর্বপদ পরপদের কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা দিয়েই কিন্তু, এই পূর্বপদ পরপদ দিয়েই কিন্তু আমরা এই প্রত্যেকটা সমাসকে আমরা কি করে ফেলতে পারি, আলাদা করে ফেলতে পারি। তাহলে দেখো, এই দ্বন্দ্ব সমাসটা হচ্ছে উভয় পদের প্রাধান্য পায়। তাহলে এখানে আমাদের এরকম করে ছোট্ট করে একটা নোট রাখতে হবে। দ্বন্দ্ব সমাস হচ্ছে কি উভয় পদের প্রাধান্য, উভয় পদের প্রাধান্য, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? দ্বন্দ্ব সমাসের কি উভয় পদের প্রাধান্য। এখন দেখো উভয় পদের প্রাধান্যটা কি সেটা আমরা এখন দেখবো। তাহলে দেখো, আমরা একটা উদাহরণ দিই। ধরো মা ও বাবা, ঠিক আছে? এপাশে কি হবে, মা বাবা, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এই যে সমস্ত পদ আর হচ্ছে ব্যাস বাক্য, তাই না? এর মধ্যে দেখো, এই পাশে দেখো, এখানে কি পুরোপদ হচ্ছে কি মা, এই পাশে পুরোপদ কি মা, এই পাশে পরপদ কি বাবা, এই পাশে পরপদ কি বাবা। তাহলে দেখো, এখানে কি কোনো পদের পুরোপদ বা পরপদ, কোনো পদের কোনো পরিবর্তন হয়েছে বা নতুন কোনো পদ চলে আসছে, এরকম কিন্তু কিছুই হয় না। তাহলে দেখো, এই পাশেও যা আছে এই পাশেও তাই, এখানেও যা আছে এখানেও তাই, মানে কোনো পরিবর্তন হয় নাই। শুধু মাঝখানে দেখছি আমরা, এখানে ও আছে, এখানে হচ্ছে কি একটা হাইফেন আছে, এটা কিন্তু দেখো পুরোপদ পরপদের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা, এই জন্য এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি উভয় পদের প্রাধান্য পায়। তাহলে আমরা দ্বন্দ্ব সমাসের সংজ্ঞাটা কি জানবো, উভয় পদের প্রাধান্য পায় যে সমাস তাকে কি বলে, দ্বন্দ্ব সমাস বলে। তাহলে আমরা সংজ্ঞাটা বুঝতে পারলাম, উভয় পদের প্রাধান্য যে সমাস পায় তাকে কি বলে, তাকে বলে দ্বন্দ্ব সমাস। তাহলে এই যে এখানে এরকম করে আমরা একটা এক্সাম্পল মনে রাখতে পারি। ঠিক আছে? আমরা অন্য আর একটা উদাহরণ দিই, তাহলে দেখো বুঝতে পারবো না। দেশে দেশে বিদেশে, এ পাশে কি হবে, দেশে
দেশে ও বিদেশে। দেখো তাহলে আমি বুঝতে পারছি কিনা। তাহলে দেখো এখানেও দেশে আছে, এখানেও এই পাশে আছে বিদেশে, এখানেও দেশে আছে, এই পাশেও আছে কি বিদেশে। তাহলে দেখো এই যে দেশে এটা পুরো পদ, এখানেও কি দেশে পুরো পদ, এখানে পরপদ হচ্ছে কি বিদেশে, এখানে পরপদ কি বিদেশে। তাহলে কি দেখো পুরোপদ পরপদের কোনো পরিবর্তন হয় নাই। সরি। তাহলে আমাদের দেখো দ্বন্দ্ব সমাসটা আমরা কি বলবো, তাহলে উভয় পদের প্রাধান্য থাকবে যে সমাসে তাকে আমরা কি বলবো, দ্বন্দ্ব সমাস বলবো। তাহলে তোমরা শুধুমাত্র এই একটা কথা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এই সমস্যা পুরো বুঝতে পারবা, তোমরা সংজ্ঞাটা পুরোপুরি মনে থাকবে যে উভয় পদের প্রাধান্য, এই কথাটা আমাদের মনে রাখতে হবে এখানে। তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস হবে। এরপরে দেখো দ্বিগু সমাস। দ্বিগু সমাস হচ্ছে পরপদের প্রাধান্য। এটা একটু দেখবে এখানে, এই যে দেখো আমি একটু এই থেকে লিখে দিই, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, এই তিনটাই মনে রাখবা পর পদের প্রাধান্য, এই কথাটা মনে রাখতে হবে। ঠিক আছে, পর পদের প্রাধান্য, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে একটু খেয়াল করো, এই দ্বিগু, তৎপুরুষ আর হচ্ছে কর্মধারয়, এই তিনটা হচ্ছে কি পরপদের প্রাধান্য। ঠিক আছে, একটু আগে আমরা দ্বন্দ্বের মধ্যে দেখলাম উভয় পদের প্রাধান্য, এবার আমরা দেখতে পাচ্ছি কি দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় পরপদের প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি এই যে সমাসের মধ্যে পরপদের প্রাধান্য পাবে, হ্যাঁ, তাকে আমরা কি বলবো, দ্বিগু সমাস বলবো। আচ্ছা, আবার এরপরে দেখো তৎপুরুষ সমাস, যেটা এই তৎপুরুষ সমাসের মধ্যে পরপদের প্রাধান্য পাবে এবং বিভক্তি লোপ পাবে। আর কর্মধারয় সমাসের মধ্যে দেখো একইভাবে পরপদের প্রাধান্য পাবে এবং কি তুলনা করা বুঝাবে, তাকে আমরা কি বলবো, কর্মধারয় সমাস বলবো। আর দ্বিগু সমাসের মধ্যে পরপদের প্রাধান্য পাবে একটা সংখ্যাবাচক শব্দ আসবে, তাকে আমরা কি বলবো, দ্বিগু সমাস বলবো। তাহলে আমরা একটা দ্বিগু সমাসের একটা উদাহরণ দেখে ফেলি, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন দেখো চৌ রাস্তা, চৌরাস্তা, এটা কি হবে, চার রাস্তার সমাহার। তাহলে একটু খেয়াল করে দেখো চৌরাস্তা, তাহলে দেখো এই চৌ এটা পুরোপদ আর রাস্তা হচ্ছে কি পরপদ, তাই না। এখানে কি হচ্ছে, রাস্তাটা প্রাধান্য দেওয়া হচ্ছে, পরপদের প্রাধান্য দেওয়া হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি দেখো এখানে একটা এই যে সংখ্যা, চৌ একটা সংখ্যা না, চার একটা সংখ্যা, দেখো তাহলে এরকম একটা সংখ্যাবাচক শব্দ আসে। আমরা যদি বলি সপ্তর্ষি, হ্যাঁ, সপ্ত ঋষির সমাহার। আমরা যদি বলি শতাব্দী, হ্যাঁ, শত অব্দের সমাহার, তাহলে এটা কি হচ্ছে, প্রথমে একটা সংখ্যাবাচক শব্দ আসছে, তাই না। আর এই যে শতাব্দী পরপদের প্রাধান্য পাচ্ছে, তাহলে আমাদের দ্বিগু সমাসে মনে রাখতে হবে পরপদের প্রাধান্য, এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে, দ্বিগু সমাসে পরপদের প্রাধান্য থাকবে। এরপরে দেখো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস আমি কি বলছিলাম, পরপদের প্রাধান্য পাবে এবং একটা বিভক্তির লোপ পাবে। তাহলে এখন দেখো পুত্র লাভ, তাহলে এটা যদি আমরা ব্যাক বাক্য করি তাহলে কি হয়, পুত্র কে লাভ। এখানে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে এই যে পুত্রটা হচ্ছে কি, পুত্রটা হচ্ছে এখানে পূর্বপদ এবং পরপদ হচ্ছে কি লাভ, তার মানে পুত্রটা লাভ করা এখানে কি মূল উদ্দেশ্য। আর এখানে দেখো এই যে পুত্রের সাথে এই যে ব্যাস বাক্যের মধ্যে একটা কে চলে আসছে, কেটা হচ্ছে কি কে, কে হচ্ছে একটা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তাই না। তাহলে এরকম করে বিভক্তি লোপ পায়, বিভক্তি লোপ পায় এবং পরপদের প্রাধান্য থাকে যাকে, যে সমাসে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। একইভাবে তোমরা এরকম করে বলতে পারো যে রাত কানা, হ্যাঁ, রাতে কানা, তাহলে দেখো একটা এ বিভক্তি আসছে, তাহলে এরকম করে বিভক্তি থাকবে যে সমাসের মধ্যে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। এবং আরো একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি পরপদের প্রাধান্য, এটা কিন্তু কখনোই ভুলা যাবে না যে এই তৎপুরুষ সমাসে পরপদের প্রাধান্য, দ্বিগু সমাসে পরপদের প্রাধান্য, কর্মধারয় সমাসে কি হবে, পরপদের প্রাধান্য হবে। ঠিক আছে, এই পরপদের প্রাধান্যটা মনে রাখতে হবে। তাহলে এখন দেখো কর্মধারয় সমাস। ঠিক আছে, কর্মধারয় সমাসের আমরা একটা উদাহরণ দেখি, জজ সাহেব, হ্যাঁ, জজ সাহেব, তাহলে দেখো এটা কি হবে, যিনি জজ, তিনি, তিনি সাহেব। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, যে জজ হচ্ছে পুরোপদ আর সাহেব হচ্ছে কি পরপদ। আচ্ছা, এটা 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 হচ্ছে একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে কি তুলনা করা, একটু আগে বললাম যে এই যে জজের সাথে কি সাহেবের তুলনা করা হচ্ছে, বা সাহেবের সাথে জজের তুলনা করা হচ্ছে। যেমন আমরা যদি বলি সিংহ পুরুষ, হ্যাঁ, সিংহের ন্যায় পুরুষ, কাজল কালো, কাজলের ন্যায় কালো, এরকম করে আমরা বলি না, একটা সাথে একটা তুলনা করি। তাহলে আমাদের মনে রাখতে হবে কর্মধারয় সমাসে হচ্ছে কি করবে, এরকম করে তুলনা করা বুঝাবে। আরেকটা হচ্ছে কি এখানে আমাদের মনে রাখতে হবে যে এই যে পরপদের প্রাধান্য, এই যে পরপদের প্রাধান্য, এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে পরপদের। তাহলে দেখো এই তিনটা সমস্যা আমরা বুঝতে পারছি কিনা, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, তিনটা হচ্ছে কি পরপদের প্রাধান্য। আরেকটা জিনিস মনে রাখতে হবে, দ্বিগুর সাথে হচ্ছে সংখ্যা, সংখ্যা থাকবে দ্বিগু সমাসের সাথে। তৎপুরুষের সাথে সবসময় বিভক্তি থাকবে,
কর্মধারয়ের সাথে সবসময় তুলনা করা বুঝাবে। এই তিনটা কথা আমাদের মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা পারবো। আচ্ছা, এরপরে আসো দেখো অব্যয়ীভাব। এই এই ছয়টা যে সমাস দেখতেছো, এই ছয়টা সমাসের মধ্যে শুধুমাত্র এই একটা মাত্র সমাস যেটা হচ্ছে পরপদের প্রাধান্য থাকে। হ্যাঁ, পরপদে, পূর্বপদে। তাহলে আমরা একটু এখানে লিখে রাখি পূর্ব পদের প্রাধান্য। ঠিক আছে, এই কথাটা আমাদের মনে রাখলে পুরো আমাদের সংখ্যাটা হয়ে যাবে। তাহলে যে সমাসে পূর্বপদের প্রাধান্য থাকে তাকে আমরা কি বলবো? অব্যয়ীভাব সমাস বলবো। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে দেখো অব্যয়ীভাব ভাবটা তাহলে কি, কোন পদের প্রাধান্য পাবে? পূর্ব পদের প্রাধান্য পাবে অব্যয়ীভাব সমাসটা। যেমন দেখো আমরা একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবো। যেমন দেখো উপজেলা, উপজেলা। ঠিক আছে, এটা কি হবে? জেলার জেলার সদৃশ। ঠিক আছে, উপজেলা, উপজেলা জেলার সদৃশ। দেখো এই যে উপজেলা, এটা কিন্তু পূর্বপদ, তাই না? আর এই জেলা যেটা, এটা হচ্ছে কি পর। তাহলে দেখো এখানে হচ্ছে কি, এই উপটার প্রাধান্য বেশি, পূর্বপদের প্রাধান্য বেশি। এই জন্য পূর্বপদের যে প্রাধান্যটা বেশি আসবে, যেটা যে সমাসে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অব্যয়ীভাব সমাস। আর আরো একটা কথা দিয়ে মনে রাখতে পারো, এটা আমরা মনে রাখতে পারি। এই যে দেখো উপ, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা, এটাকে আমরা একটা অব্যয় পদ বলি। আবার এটাকে আমরা বলতে পারি কি উপসর্গ বলতে বলি, তাই না? উপসর্গ, উপসর্গ কোথায় আসে? শব্দের শুরুতে আসে। শুরুতে আসলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি উপসর্গ। তাহলে এই যে যে সকল সমাসের মধ্যে দেখবা শব্দের শুরুতে, শুরুতে পূর্বপদটা কোথায় থাকে? শুরুতে থাকে না শেষে থাকে? শুরুতে থাকে। তাহলে শুরুতে যদি থাকে সেটাকে আমরা কি বলবো? অব্যয়ীভাব সমাস বলবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আরো যদি এরকম করে, আমরা যদি আরো কয়েকটা এরকম করে উদাহরণ বলি, যেমন দেখো আমরা যদি বলি দুর্নীতি। হ্যাঁ, দুর্নীতি, নীতির অভাব, তাই না? দুর্নীতি, নীতির অভাব। তাহলে দেখো এই যে দূর শব্দটা প্রথমে আসছে, দূর বা নীর, এরকম যদি শব্দটা, যে উপসর্গগুলি যদি প্রথমে আসে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো উপসর্গ। ঠিক আছে, তাহলে এরকম করে শব্দের শুরুতে উপসর্গ বা অব্যয় পদ যে সমাসের মধ্যে আসে, যে সমাসের মধ্যে এরকম পূর্বপদের প্রাধান্য হয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অব্যয়ীভাব সমাস। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলে আমরা পরেরটায় চলে যাচ্ছি। বহুব্রীহিতে, বহুব্রীহিতে আমাদের মনে রাখতে হবে উভয় পদের প্রাধান্য। সরি, ভুল বলছি। বহুব্রীহিতে মনে রাখতে হবে যে কোনো পদের প্রাধান্য থাকবে না। ঠিক আছে, কোনো পদের প্রাধান্য থাকবে না। এই ছোট্ট একটা কথা মনে রাখলে তোমরা কিন্তু এই বহুব্রীহির সংজ্ঞাটা পারবে। তাহলে বহুব্রীহিতে কি হবে? কোনো পদের প্রাধান্য থাকবে না, মানে নতুন একটা পদ চলে আসবে। তাহলে তোমরা বুঝতে পারছো কিনা এটা? যে দেখো বহুব্রীহিতে কি হবে? কোনো পদের প্রাধান্য পাবে না, মানে নতুন একটা পদ চলে আসবে। তাহলে আমরা একটা উদাহরণ দিই, তাহলে দেখি উদাহরণ দিলে বুঝতে পারি কিনা। শূর্পণখা, শূর্পের ন্যায় ন যে নারী। ঠিক আছে। আচ্ছা দেখো, উদাহরণটা বুঝতে পারলে তোমরা কিন্তু এই সংজ্ঞাটা বুঝে ফেলবা। আমরা কি বলছিলাম? কথাটা কি ছিল? বহুব্রীহিতে কোন পদ, মানে পূর্বপদ পরপদ, কোন পদের প্রাধান্য থাকবে না, নতুন একটা পদ চলে আসবে। তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে আমরা সেটাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। তাহলে খেয়াল করো, এই যে দেখো শূর্পণখা, শূর্পণখা একটা নাম, তাই না? একটা রাক্ষসের নাম। তোমরা ওই যে তোমাদের ফার্স্ট পেপার যে একটা, তোমাদের প্রথমে যে শুরুর যে একটা কবিতা আছে, বিভীষণের প্রতি মেঘনাদ, তাই না? ওখানে ওই এই কবিতাটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? মেঘনাদ বধ কাব্য থেকে। তাহলে এই মেঘনাদ বধ কাব্যের মধ্যে তোমরা রাবণের নাম শুনছো। রাবণের কিন্তু একটা বোন আছে, ওর বোনের নাম হচ্ছে কি? শূর্পণখা। তাহলে শূর্পণখা হচ্ছে কি? একটা রাক্ষস, তাই না? আমরা জানি রাবণ কি? একটা রাক্ষস। তাহলে ওর বোন কি হবে? ওর বোনও রাক্ষস। তাহলে এই দেখো, এই শূর্পণখা হচ্ছে কি? একটা রাক্ষস। ঠিক আছে, তাহলে দেখো এই সমস্ত পদের মধ্যে কি বুঝাচ্ছে? শূর্পণখা বলতে একটা রাক্ষসকে বুঝাচ্ছে। ঠিক আছে, আর এখানে দেখো এই যে সূর্পের ন্যায় নখ যে নারী, এই যে এখানে দেখো ব্যাস বাক্যের মধ্যে এই সূর্প মানে হচ্ছে কুলা। কুলা নিশ্চয়ই তোমরা দেখছো, হয়তো আবার অনেকে নাও দেখতে পারো। এটা সাধারণত দেখবা চাল যে ঝাড়ে, চাল, চালের মধ্যে যে যে ময়লা টয়লা থাকে না, অনেক কিছু থাকে, এটা পরিষ্কার করে যে চাল ঝাড়া, যেটা কুলা। ঠিক আছে, কুলা। তোমরা যদি দেখবা অনেকটা আমাদের এই যে নখটা যেরকম দেখা যাচ্ছে, এই নখটা মতোই কিন্তু কুলার আকৃতিটা কিন্তু আমাদের অনেকটা নখের মতো। এটা কিন্তু রাক্ষস যারা, যাদের থাকে, তোমরা হয়তো বাস্তবে দেখো নাই, কিন্তু যারা টিভিতে দেখছো বা ইয়া করছো, এরকম করে যারা দেখছো, তোমরা দেখবা রাক্ষসদের কিন্তু দাঁত কি অনেক বড় বড় থাকে, নখগুলি অনেক বড় বড় থাকে। তাহলে এখানে বলছে কি কুলার মতো নখ যে নারী। এখানে দেখো ব্যাস বাক্যের মধ্যে বলছে
কুলার মতো অনেক বড় বড় নখ জেনারেল। আর এইখানে দেখো এই সমস্ত পদের মধ্যে বলছে কি একজন রাক্ষসের নাম বলতেছে, ঠিক আছে? তাহলে দেখো এক সাইডে বলছে রাক্ষস আর এক সাইডে বলছে কি কুলা। তাহলে দেখো অর্থটার কি সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। তাহলে দেখো এখানে এই পুরোপদ পরপদ, এই সুরপনখা, এখানে দেখবা পুরোপদ পরপদের কোনো প্রাধান্য নাই, সম্পূর্ণ নতুন একটা পদ চলে আসবে। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে আমরা আবার দেখি একটু বুঝতে পারি কিনা। দেখো তাহলে দ্বন্দ্ব সমাসটা আমরা কি বললাম? দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদে। আমি একটু উদাহরণগুলি তাহলে মুছে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, উদাহরণটা মুছে ফেলি। আচ্ছা, দ্বন্দ্ব সমাসে আমরা কি বললাম? উভয় পদের প্রাধান্য, তাই না? উভয় পদের প্রাধান্য। দ্বন্দ্ব সমাসে কি হবে? উভয় পদের প্রাধান্য থাকবে। এই চারটা কথা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের পুরো সমাসটা দেখো শেষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো দ্বন্দ্ব সমাসটা কি হবে? উভয় পদের প্রাধান্য। এই একটা কথা মনে রাখলে শেষ সমাস। দ্বন্দ্ব সমাস উভয় পদের প্রাধান্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, এই তিনটা সমাসই হচ্ছে কি হবে? পরপদের প্রাধান্য হবে। আবার বলছি দেখো, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, তিনটা হচ্ছে কি পরপদের প্রাধান্য, ঠিক আছে? অব্যয়ীভাবটা কি হবে? পূর্ব পদের প্রাধান্য থাকবে। অব্যয়ীভাব সমাসে এই একটা মাত্র সমাস যেটা হচ্ছে কি পূর্ব পদের প্রাধান্য। আর বহুব্রীহিতে হচ্ছে কি কোন পদের প্রাধান্য থাকবে না, নতুন একটা পদ চলে আসবে। তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে সেটাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। তাহলে দেখো এরকম করে সংজ্ঞা দিয়ে যদি তোমরা মনে রাখতে পারো এবং এই ছোট্ট চারটা কথা, এই চারটা কথা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটা সংজ্ঞায় পারবে এবং কোনটা কোন সমাস সেটা কিন্তু তোমরা খুব সহজেই চিনতে পারবে। আচ্ছা, আর আমি যে তোমাদের শুরুতেই এই ক্লাসের শুরুতে যে একটা কথা বলছিলাম যে সমাস হচ্ছে কি অর্থের ভিত্তিতে চার প্রকার, এখানে এটাও খেয়াল করো, এটাই কিন্তু চার প্রকার। যে এই দেখো উভয় পদের প্রাধান্য, এটা এক প্রকার। এরপরে দেখো পরপদের প্রাধান্য, এখানে কি এটা তিনটা আছে না? তিনটা তাহলে কি এই এক পদের মধ্যে পড়ে যাবে এই পরপদের প্রাধান্য। আরেকটা হচ্ছে দেখো পুরো পদের প্রাধান্য একটা, আর হচ্ছে কি কোন পদের প্রাধান্য না, এটা হচ্ছে একটা। তাহলে দেখো এই মোট হচ্ছে কি চার প্রকার। এটাকে হচ্ছে কি অর্থের ভিত্তিতে, মানে পূর্বপদ পরপদের উপর নির্ভর করে সমাজকে এরকম করে চার ভাগে করে ভাগ করে। তোমরা চাইলে কিন্তু এরকম করে পড়তে পারো, এরকম করে পড়লে দেখবা সমাজটা খুবই সহজ হয়ে গেছে। তাহলে তোমাদের কাছে সমাজটা পড়তে খুবই সোজা লাগবে। মানে এই বিষয়টা যে এত কঠিন না, তোমরা তাহলে তখনই বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এরকম করেও কিন্তু তোমরা সমাসে যে অর্থের ভিত্তিতে যে চার প্রকার, হ্যাঁ, পুরোপদ পরপদের উপর প্রাধান্য দিয়ে, এটা এরকম করে যদি তোমরা পড়ো তাহলে আমার কাছে মনে হয় তোমাদের কাছে সমাজটা খুব মানে সহজেই তোমরা ধরে নিতে পারবে যে আসলে কোনটা কোন সমাস। আমার কাছে মনে হচ্ছে যে আমি তোমাদের এই বিষয়গুলি বুঝাইতে পারছি। তারপরে যদি তোমরা না বুঝতে পারো তোমরা আমাকে অবশ্যই প্রশ্ন করবে যে কোন কোন বিষয়গুলি তোমরা বুঝতে পারো নি, তাহলে আমি সেই বিষয়গুলি আবার আলোচনা করব। আজকে আমরা এই প্রকারভেদগুলি আলোচনা করলাম এবং এরকম এগুলা নিয়ে তোমরা একটু অনুশীলন করো। আমরা সামনে ক্লাসে আবার চেষ্টা করবো পার্টিকুলারলি যে শুধু দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব, শুধু আমরা দ্বিগু সমাস নিয়ে আলোচনা করবো, এরকম করে আমরা একটার পর একটা আলোচনা করে যাব। তোমরা এই পরবর্তী পর্বগুলি এরকম করে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবে সবাই। আসসালামু আলাইকুম।